মঞ্চে উপস্থিত স্বামী প্রভাসানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ বরিশার অধ্যক্ষ মহারাজ। মঞ্চে উপস্থিত স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন বেলুর বিদ্যা মন্দিরের অধ্যক্ষ বা প্রিন্সিপাল। এখানে উপস্থিত সমস্ত সাধু ব্রহ্মচারী মহারাজ বৃন্দ, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন, এবং বিশেষভাবে যাদের জন্য এই অনুষ্ঠান আয়োজিত সেই প্রিয় ছাত্রছাত্রীরা। আমি বুঝবার চেষ্টা করছি যে কতটা খিদে পেয়েছে। এই গুরুগম্ভীর সব জিনিস শোনবার পর, স্বামীজির স্বদেশ মন্ত্র শোনবার পরেও খিদে বেড়ে গেল না খিদে কমে গেল, এই সবগুলো আমি ভাববার চেষ্টা করছি। আমি বিজ্ঞানের মানুষ, কিন্তু ওরকম অঙ্ক আমার জানা নেই যে অঙ্ক দিয়ে বোঝা যাবে একটা ছেলে বা মেয়ের মুখের দিকে তাকিয়ে যে সত্যি কতটা খিদে পেয়েছে, নাকি ভাবছে যে উফ বাবা আবার একটা বক্তৃতা কতক্ষণে শেষ হবে। সেইটে জানবার মতো অঙ্কটা আমার অন্তত জানা নেই, জানা থাকলে ভালো হতো। জেনে টেনে যদি হিসেব করে দেখতাম যে বড় জোর 10-11 মিনিট মতো চলতে পারে, তাহলে 9 মিনিটেই শেষ করে দিতাম। কিন্তু সেটা জানা নেই। তো ভাবতে ভালো লাগছে যে তোমাদের বয়সী যখন আমি ছিলাম, আমারও এরকমই একটা অবস্থা থাকতো যে হ্যাঁ ব্যাপারগুলো ভালো লাগছে ঠিকই, কিন্তু ঠিক আছে এবার একটু করে শেষ হোক, একটু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি যাবো, এরকম একটা হতেই পারে। স্বামী বিবেকানন্দের যে ছোটবেলা, সেটাও তো শুনেছো আগে মহারাজদের কাছে, যে এখানে যে মেয়েরা এবং যে ছেলেরা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে যদি ভাবি যে দুরন্ত যে আছে, তাহলে সেটা ভালো না খারাপ? শিক্ষকেরা বলবেন খারাপ, দুরন্ত আপনা আবার ভালো নাকি? কিন্তু ঘটনা হচ্ছে যে নরেন্দ্রনাথ বা ছোট বয়সের স্বামী বিবেকানন্দ, তোমরা যারা এখানে আছো, আমার আন্দাজ, আমি জানি না ভবিষ্যতে আর তোমাদের সঙ্গে দেখা হবে কিনা, কিন্তু যারা রয়েছো তাদের মধ্যে সবচেয়ে দুরন্ত ছটফটে যে ছাত্র বা ছাত্রী, আমি এই ব্যাপারে ডেফিনিট, অন্য অঙ্কগুলো পারি বা না পারি, এই ব্যাপারে ডেফিনিট যে যে সবচেয়ে দুরন্ত ছাত্র বা ছাত্রী তার থেকেও বেশি দুরন্ত ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে ছটফটে বলতে যা বোঝায়। কিন্তু একই সঙ্গে যেটা ছিল সেটা আবার অদ্ভুত, সেটা ওর সঙ্গে মেলে না। সেটা হচ্ছে যে লেখাপড়ার ব্যাপারে যেরকম কিনা একটা লোহার জিনিসকে, একটা লোহার ছুঁচ বা কিছু থাকে, পিন টিন থাকলে, একটা চুম্বককে যদি রাখি, দোকান থেকে কিনে আনা চুম্বক সট করে যে টেনে নেবে না, উনি যখন স্কুলে লেখাপড়া করছেন, ক্লাসে বসে, বাড়িতে বসে পড়ছেন, তখন একটা মানুষ তো বটে, কিন্তু চুম্বকের মতো যা পড়া হচ্ছে সেটা সট করে মাথায় ঢুকে যাচ্ছে। এটা কি কোনো ম্যাজিক নয়। এটা হচ্ছে যে একটা অদ্ভুত মনোনিবেশের ক্ষমতা, যেটা হচ্ছে আমি মন দিয়ে শুনছি। আমি দুষ্টুমি করতে পারি, আমার পাশে বসা ছেলেটা বা যে আছে আমার বন্ধু, তার সঙ্গে আমি গল্প করতে পারি, ইয়ার্কি করতে পারি, কিন্তু যেটা পড়া হচ্ছে, যে বিষয়টা বলা হচ্ছে, সেটাকেও আমি খুব মনোযোগ দিয়ে শুনছি এবং ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করছি। যেখানে আটকে যাচ্ছি সেখানে আমি জিজ্ঞেস করছি। আমাদের যে দুটো হাত, আমরা যখন একটা কাজ করি সাধারণত একটা খাচ্ছি যাচ্ছি, এটা করছি, চুল আঁচড়াচ্ছি, একটা হাত একটু বেশি সক্রিয় থাকে। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার হাত বলো, কান বলো, চোখ বলো, সব একই সঙ্গে দুরন্তভাবে সক্রিয় আছে। আমাদের যেসব বড়দের বই, তার মধ্যে সব উদাহরণ আছে যে দুরন্তভাবে সক্রিয় মানে কিরকম। যদি একটা ভিডিও থাকতো যে একজনের হাত কান চোখ মুখ সব দুরন্তভাবে সক্রিয়, সে খুব অ্যালার্ট আছে, তো ভিডিও থেকে দেখে তো বোঝা যাবে না। কিন্তু অন্য একটা ভিডিও হতে পারে যে একটা ঘোড়ার গাড়ি ছুটছে এবং যিনি কিনা ঘোড়াটাকে ধরে রেখেছেন, তাহলে দুটো ঘোড়া আছে মনে করা যাক, পাগলাটে টাইপের, দুটো দুদিকে চলে যাচ্ছে। কিন্তু যদি এরকম একটা ভিডিও থাকে যে না, নিজের ট্র্যাকে একেবারে টকবক টকবক করে বেরিয়ে যাচ্ছে, তখন লোকে বলবে যে যে কিনা ঘোড়ার রাশটা ধরে রেখেছে সে খুব এক্সপার্ট লোক, নাহলে অন্য লোককে পাগল করে ছাড়বে, ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বড়দের সব বই টইতে আছে যে আমাদের যে চোখ কান নাক মুখ এই সমস্ত যে এগুলো ইন্দ্রিয় বলছে, ইন্দ্রিয়গুলো ওই পাগলা ঘোড়ার মতো আছে, ও এক একটা এক এক দিকে চলে যাবে। ওই দেখ 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 দেখ, ওখান দিয়ে একটা লোক যাচ্ছে। এখন যখন আমি পরীক্ষা দিচ্ছি, তখন বাইরে দিয়ে কে লোক হাঁটছে কাশছে, কে জোরে গান চালিয়ে দিয়েছে, সেটা করতে গিয়ে অঙ্কের লাস্ট স্টেপটা ভুল হয়ে গেল, 0 পেয়ে গেলাম। তার মানে হচ্ছে যে পাগলা ঘোড়ার পাল্লায় পড়ে গেছে। আমি যখন অঙ্ক করছি তখন আমার মনোযোগটা ওই একটা লোক যাচ্ছে কি সেই দিকে চলে গেছে, অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু যদি কেউ হয় যে না দুটো ঘোড়া, দুটো কেন, আমরা ছাত্রছাত্রীর জীবনে যদি ভাবো তাহলে দেখবে দুটো নয় অনেকগুলো।
আমাকে এ ডাকছে, ও ডাকছে, একটা ফোন বেজে উঠলো, ওখানে একটা মেসেজ এসছে, আর একটা বন্ধু বলছে যে কিরে খেতে যাবি না, 4টে বেজে গেল। এই যে নানান রকমের সমস্ত হচ্ছে, তার মধ্যে থেকে আমি আমার জীবনটাকে যদি ঠিকঠাক জায়গায় চালাতে চাই, তাহলে কিন্তু জানবে যে এটা একটা 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 ঘটনা, যে ওই ঘোড়াগুলোকে ঠিক মতো ধরে আমাকে চালাতে হবে, যে সেগুলো আমার দরকার, আমার চোখটা দরকার, আমার কানটা দরকার, আমার সমস্ত নাক মুখ সবকিছু দরকার, কিন্তু ওরা আমার উপরে রাজ করবে আর আমি অসহায়ের মতো বসে থাকবো তা নয়, আমি ওদেরকে কন্ট্রোল করব। যেমন আমি পরীক্ষার সময় করে থাকি, পরীক্ষার সময় আমি মোবাইলটাকে হয়তো সাইলেন্ট করে রেখে দিই বা রাখিই না সামনে। পরীক্ষার সময় আমি বদলে যাই, অন্যদের থেকে বদলে যাই। যে আমি আগে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে অনেকক্ষণ বেকার গল্প করতাম, পরীক্ষার সময় আমি বদলে গেছি। পরীক্ষার সময় আমি বদলে গেছি, দরজা ফরজা বন্ধ করে রেখেছি, বাড়ির লোককে বলেছি যে না তোমরাও আমাকে ডিস্টার্ব করবে না, কারণ ভয় লেগে গেছে। ভয় লেগে গেছে যে এখন অনেকক্ষণ অনেকটা বাকি আছে, কালকে আজকে রাত্রির পোয়ালি কালকে পরীক্ষা। এই যে ভয় লেগে গেল, যখন ভয় লাগাটা খারাপ, কিন্তু একটা ভালো জায়গা আছে। তখন দেখা যায় পরীক্ষার সময় যে আরে যখন পড়ছি অনেকটা পেরে যাচ্ছি, অনেকটা পেরে যাচ্ছি, তখন অনেক ছেলে এবং অনেক মেয়ে আছে যারা ভাবে যে ইস এটা যদি আগে করতাম, কারণ আমি তো পারছি, এখন ভয়ের চোটে করছি, কিন্তু আগে যদি করতাম এ আমার দ্বারা হতো। এই যে জায়গাটা যে আগে যদি করতাম, সেই আগে আগে করাটা, যে আমি আমার পুরো মনোযোগ দিয়ে লেখাপড়ার মধ্যে থাকবো, যখন খেলতে যাব তখন আবার পড়াশোনা নিয়ে ভাববো না, দুশ্চিন্তা করব না, তখন খেলবো, যখন গান গাইবো, যখন নাচবো, কিছু একটা করছি, তখন সেই পুরোটার মধ্যে রয়েছি। তখন আবার চাইছি না যে লেখাপড়ার চিন্তা আমার স্টেপিং এ ভুল হয়ে যাক, সেটার জন্য যেন আমার স্টেপিং এ ভুল না হয়ে যায়। স্বামী বিবেকানন্দের কথা আলোচনা করলে একটা সুবিধে, যে তিনি যেমন বড়দের জন্য বলেছেন, ধর্ম দর্শনের কথা বলেছেন, বিজ্ঞানের সঙ্গে দর্শনের মিলের কথা অদ্ভুতভাবে বলেছেন, যেটা কিনা ভীষণ স্মার্ট এবং ভীষণ মডার্ন। তেমনি আবার আমার সামনে যারা রয়েছে, আমি তো বুঝতেই পারছি যে কোনো তৈরি করে আসিনি যে এই কথাটা বলবো, কিন্তু আমার সামনে যারা রয়েছে দু একজন একটু গরম লাগছে, একটুখানি রুমাল বইয়ের ব্যবহার করছো, আমি এখানে মোটামুটি একটু হাওয়া পাচ্ছি, কিন্তু তবু গরম আছে একটু আধটু। তো এই সামনে যারা রয়েছে, স্বামী বিবেকানন্দের একটা সুবিধে কি, এই আমি বলার পর রুমাল বইগুলো থেমে গেল, সেটা থামার দরকার নেই, চলতে থাকুক। এইবারে হচ্ছে কি যে স্বামী বিবেকানন্দের একটা সুবিধে হচ্ছে যে তিনি যেমন বড়দের জন্য বলেছেন, তেমনি আবার ছোটদের জন্য অনেক কিছু আছে। ছোটদের মনে মানে যারা বয়সে ছোট কিন্তু ভেতরে ভেতরে যাদের একটা ম্যাচুরিটি আছে, যারা বড় হয়ে উঠতে চায়, তাদের জন্য স্বামীজির জীবনের মধ্যে থেকে অনেক কিছু উপকরণ আছে যেটা আমাদেরকে দারুণভাবে টানে। একটা তিত্তির করে জল যাচ্ছে এক জায়গা দিয়ে, জল যাচ্ছে মানে ধরো যদি সমুদ্র হয় বা নদী হয়, নদীতে বিপুল কারেন্ট থাকবে। আর আমরা দেখেছি অনেকগুলো হয় একটু মজা খাল টাইপের, যেখানে কিনা একটু কারেন্ট থাকে, নাচতে 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 জিনিস চলে যেতে পারে, কিন্তু বিশাল কারেন্ট নয়, আবার স্থির হয়েও নেই। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে রয়েছেন, তখন দেখেন যে কতগুলো ছেলে ওই ছোট্ট ছোট্ট বন্দুক পাওয়া যায় না, আমাদের গুলতির মতো আর কি, যে কোনো মানুষ আহত হবে না তা দিয়ে, কিন্তু একটা ছোটখাটো কোনো জিনিসকে টিপ করে মারা যাবে। কতগুলো একেবারে কম বয়সী ছেলে ওরা কি করছে, যে একটা ইয়ে রয়েছে ওই সামনে একটা জায়গায়, যে ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে জল যাচ্ছে, কারেন্ট রয়েছে, আর তাতে কে ফেলেছে কে জানে, ডিমের খোলা ফেলেছে। তো এই ডিমের খোলাগুলো যে ফেলেছে, সেই ডিমের খোলাগুলো ওইখান দিয়ে নাচতে 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 যাচ্ছে অনেকগুলো। আর ওই ছেলেগুলো কি করেছে, তারা ওই টার্গেট করছে যে পটাশ করে মারবো আর ডিমের খোলা যাতে লাগে, এবং মারছে, মিস হয়ে যাচ্ছে, মারছে, মিস হয়ে যাচ্ছে। তখন স্বামীজি গিয়ে দাঁড়িয়েছেন, আরে তিনি তো লম্বায় চওড়ায় বিরাট লোক, কিন্তু ওনার ভেতরে এমন একটা বাচ্চাদের মতো ভাব ছিল মনে হয়, যার জন্য কি হচ্ছে ওই ছেলেগুলো ওনার বন্ধুর মতো, উনি গিয়ে ইংলিশে জিজ্ঞেস করলেন যে কি করছো তোমরা, বলছে এইগুলোকে মারছি, পারছি না। উনি তখন একজনের কাছ থেকে ওই বন্দুকটা চেয়ে নিলেন, নিয়ে বলে দেখি বইতে লেখা নেই, কিন্তু আমার মনে হয় ছেলেগুলো মিটমিট করে হাসছিল, যে এরকম একটা আলখাল্লা মতো একজন পড়ে রয়েছেন ওদের দেশে, তো অদ্ভুত দৃশ্য, ইনি আবার কি করে করবেন। স্বামীজি পটাপট মারতে আরম্ভ করলেন, এবং 12খানা 12খানা এগ শেল যাকে বলে, ডিমের খোলা, সেই 12খানা ডিমের খোলাকে পটাপট মারলেন। এবং তখন ছেলেগুলোর মধ্যে ব্যাপক, পুরো ব্যাপারটাই বদলে গেছে, যে এর ড্রেস যাই হোক, এ আমাদের মনের লোক, ইনি আমাদের মনের মতো লোক, এবং ওই 12খানাকে মেরে দিল পটাপট। যদি ভাবি যাচ্ছে স্বামী বিবেকানন্দ কি আসার আগে সেই মেলায় যেরকম বেলুন ফাটায় সেরকম প্র্যাকটিস করে এসেছেন নাকি, তা তো নয়। তাহলে হচ্ছে কি যে ওনার টিপটা ছিল, এবং সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে মনঃসংযোগ, যে যেটা করব সেটা করব। এবং দেখবে একটু হিসেব করলে তার জন্য অনেক ভৌত বিজ্ঞান পড়তে হয় না, ফিজিক্স পড়তে হয় না, যে ডিমের খোসা যদি যায় এরকম ভাবে এরকম ভাবে, তাহলে আমি কোথায় মারবো, আমি যদি ওটাকে টার্গেট করে মারি না, মিস হয়ে যাবে, ততক্ষণে তো চলে যাবে। তো ফলে একটু আগের দিকে এইটা করতে গেলে, এটা একটা বয়স্ক মানুষ পারবে না, একটা কম বয়সী পারবে, কম বয়সী পারবে, কিন্তু তখনই পারবে
যখন তার মনোযোগ ওইখানটাতে রয়েছে। আর যদি সে অন্যমনস্ক থাকে তা পারবে না, সব মিস হয়ে যাবে। যেমন ভাবে একটা ডিমের খোলাকে আমি টার্গেট করে হিট করতে পারি, ফাটিয়ে দিতে পারি আর সকলের হাততালি পেতে পারি, ঠিক সেই রকম ভাবে আমাদের জীবনের যে লক্ষ্যগুলো, লক্ষ্য মানে আমি খুব বিশাল বিশাল করে বলছি না, আপাতত যদি লক্ষ্য হয় যে নেক্সট যে পরীক্ষা, আমি ধরো যে ক্লাসে 12 নম্বর স্থান হয়, 12th কি 15th এরকম জায়গায় আমি থাকি, আমার যদি ইচ্ছে হয় যে আমি ফার্স্ট হব কিনা জানি না, ভাবিও নি, কিন্তু আমার র্যাঙ্কটাকে একটু উপরে তুলবো, যে প্রথম 10-এর মধ্যে এসে যাবো, 8-9, 7-8-9 এরকম জায়গায় আসবো, সেটা কিন্তু জানবে ওই ডিমের খোসা ফাটানোর মতনই ব্যাপার। যে আমি কিসে সাফার করি, হতে পারে যে আমি অঙ্কে ভালো পারি না, হতে পারে যে আমি বাংলা কবিতা মুখস্থ, ইংলিশ কবিতা মুখস্থ, নানান রকম থাকতে পারে। কারোর আছে ইতিহাস ভূগোলে কি পড়ছি কিছু মাথা মুন্ডু বুঝছি না, এক একজনের এক রকম। তো যেটা আমি পারি না সেইটাকে আমি পারবো, এইটা একটা ছেলে বা মেয়ের কাছে একটা বিউটিফুল টার্গেট। আমাদের কি হয় জানো, ছোট বয়স থেকে এইভাবে ঠিক শেখানো হয় না। ছোট বয়সে তুই কি হবি, সে বললো আমি ইঞ্জিনিয়ার হবো, কিছুই মানে বোঝে না, ইংরেজিতে ইঞ্জিনিয়ার বানানটাও জানে না, সে বললো আমি ইঞ্জিনিয়ার হবো বলে একটা বাংলা রচনা লিখে ফেললো, তার জীবনের সঙ্গে ওগুলোর কোনো মানে নেই। কি কেউ বলো ডাক্তার হবো, কেউ বললো আমি সমাজ সেবা করবো, কোনোটার মানে নেই। আমরা অনেক সময় সকলেই আমরা এরকম অবস্থার মধ্যে দিয়ে যাই। তো সেটাকে সরিয়ে রাখলাম, রেখে ভাবছি যে আমার যদি থাকে যে আমি ক্লাসে আমার বন্ধু, তারা আমার শত্রু নয়, কিন্তু আমি আমার পজিশনটাকে একটু উপরে তুলবো, তার জন্য ইতিহাস কি, অঙ্ক কি, এটা কি ওটা আমি সে জায়গায় ঠিক করবো। কেমিস্ট্রির ইকুয়েশন গুলো মনে থাকে না, বাঁ দিক মনে রাখি তো ডান দিক থাকে না, ডান দিক মনে রাখি তো বাঁ দিক থাকে না, এইরকম যে সমস্ত হয় সেখান থেকে আমি কাটিয়ে উঠবো। নাও ইফ ইউ ডিসাইড দেন ইউ উইল সাকসিড। আমাদের হচ্ছে কি, আমরা ওটাকে ভাবি না যে এইটা আমার টার্গেট। স্বামী বিবেকানন্দের কি দায় ঠেকেছে যে হাঁটুর বয়সী কতগুলো ছেলের সঙ্গে ওই ডিমের খোলা ফাটানোর, কিন্তু উনি জানেন যে বড় বড় সমস্যাতে যেমন তিনি মোকাবিলা করছেন, তেমনি ছোট সমস্যাও আসলে ছোট নয়, জীবনটা সবকিছু নিয়েই বৈচিত্র্যময়। সেই জায়গায় আমরা যদি ভাবি যে আমাদের জীবনে ওই রকম ভাবে আমরা ভেদ করতে থাকবো, তাহলে কিন্তু আমরা পারবো। আমরা যদি ডিটারমিন্ড থাকি, তারপর শিক্ষক মশাই, শিক্ষয়িত্রীরা রয়েছেন, বাবা মা রয়েছেন, সব, কিন্তু সবকিছু থেকেও আমার কিচ্ছুটি হবে না যদি আমি অন্যমনস্ক হই। ওই যে ছেলেগুলো লাফাচ্ছিল আর স্বামীজিকে বলেছিল যে এরকম এরকম ব্যাপার, তারা বিফল হয়ে যাচ্ছিল। কেন বিফল হচ্ছিল? অনেকক্ষণ ডিমের কথা হয়ে গেছে। এইবার যদি একটু ভাবি যে গল্ফের প্রসঙ্গটা কিরকম আছে। আমি নিজে গল্ফ খেলি না, আমি জানিও না, পারবো না, কিন্তু ব্যাপারটা জানি যে কি আছে। তো অনেকে বলে যে বড় লোকদের খেলা, জানি না। বিদেশে স্বামী বিবেকানন্দ যখন গেছেন তখন উনি একজনের বাড়িতে অতিথি হয়েছেন। সেই বাড়ির যে ভদ্রলোক তিনি বেশ রাশভারী লোক, কিন্তু তার যে ছেলেটা, ওই ছেলেটার দিকে স্বামীজির খুব নজর আছে, যে ফুটফুটে বাচ্চা ছেলে, আর তাদের বিশাল লন আছে। ছেলেটার নাম হচ্ছে হলিস্টার। একটা বাচ্চা ছেলে। এইবার সে লনে গেছে, মাঠে, স্বামীজিও গেছেন, গিয়ে দেখছেন যে আরে মাঠের মধ্যে কি সব আছে, পতাকা পোতা রয়েছে, আরো কি কি সব ব্যাপারটা আছে। তখন উনি হলিস্টারকে বলছেন, আর স্বামীজির ইংলিশটা দারুণ জানতেন। আমাদের কি হয়েছে জানো, এখন আমরা যে ইংলিশটা আমরা ছেলে মেয়েদের জায়গা থেকেই ভাবছি যে তারা অনেক নাম্বার পায়, আমরা একটু কম নাম্বার পেতাম। এর একটা কারণ হচ্ছে যে ইংলিশটাকে এখন এমন করে দেওয়া হয়েছে অনেকটাই, যে তুমি যদি ওই শূন্যস্থান পূরণগুলো করতে পারো তাহলেই নাম্বার। আমাদের সময় ছিল যে না, একটা বাক্য ঠিক মতো লিখতে হবে, একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ ঠিক মতো লিখতে হবে, পুরো সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক মতো থাকতে হবে, গ্রামারটা জানতে হবে। তাহলে এখনকার ছেলেমেয়েরা জানে না তা বলবো না, কিন্তু পরীক্ষা পদ্ধতিটাই হয়তো এমন হয়ে গেছে যে এখন অনেক নম্বর পাওয়া যায়। কিন্তু আমি আজকে এই রামকৃষ্ণ মঠ বরিশায় এসে আমার কেমন লাগলো, গরম লাগছিল কিনা, খিদে বেশি পেয়ে গিয়েছিল কিনা, এগুলো যেমন বাংলায় বলতে পারি, তেমনি আমি এক প্যারাগ্রাফ ইংলিশে কি লিখতে পারি। অনেক সময় দেখা যাবে যে পারি, আর অনেক সময় দেখা যাবে না, পড়তে গেলে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। তো মানুষ এর মধ্যে দিয়ে এগোয়। স্বামী বিবেকানন্দ যে ইংলিশটা জানতেন সেটা টেরিফিক ইংলিশ। এবং আমি বলবো তোমাদেরকে, এই মঠেও পাবে যে স্বামী বিবেকানন্দের ইংলিশে লেখা বই, যেমন কর্ম যোগা, শুনলে মনে হবে বড়দের মতো, আসলে কর্মযোগ, কর্ম যোগা, জ্ঞানযোগ। আমি নিজে কলেজ স্ট্রিটের একটা স্কুলে পড়তাম, তো ওই কলেজ স্ট্রিটে প্রচুর মার্কেট, ওখানে বই আছে। আমি ছাত্রাবস্থাতে একদিন একটা পুরনো বইয়ের দোকানে দেখি জ্ঞানযোগা, ইংলিশে বানান করলে হয় JNANA, জ্ঞানযোগা। আমি ভাবলাম স্বামী বিবেকানন্দের নাম শুনেছি আর তার সম্বন্ধে কিচ্ছুটি জানতাম না, আর একটা সেকেন্ড হ্যান্ড বই। তো জ্ঞানযোগা কিনে নিয়ে দেখলাম যে আরে বাবা,
এই তো আমার মাতৃভাষার থেকেও তত্তরে ভঙ্গিতে তিনি লিখছেন। আমার বোধহয় তখন ক্লাস 8 হবে। তাহলে ক্লাস 8 মানেই বুঝতে পারছো যে একবারে ইংলিশের যে একদম বিদ্যার জাহাজ তা নয়। কিন্তু দেখলাম যে আরে যে ইংরেজিটা রয়েছে পড়তে চমৎকার লাগছে, কয়েকটা প্রসঙ্গ একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট দ্য ইংলিশ ইজ ফ্যাসিনেটিং। আমরা বলছিলাম ওই বাচ্চা ছেলের কথা, সেই বাচ্চা ছেলের সঙ্গে স্বামীজির কথা হচ্ছে, এবং আমরা বুঝতেই পারি যে একদম ওর অসাধারণ ইংলিশে কিন্তু বাচ্চার সঙ্গে হচ্ছে। তো আমরা বাংলায় যদি করি, তার কথোপকথনটা হচ্ছে এরকম যে স্বামীজি বলছেন এইগুলো কি, তখন সেই ছেলেটা বলছে যে এই যে স্টিক দেখছেন, বা সে হয়তো তুমি বলেছে, তার কি দায় ঠেকেছে যে সে আপনি বলবে, যে নিজের মতো যে এই যে স্টিক দেখছো, এই স্টিকটা দিয়ে এই বলটাকে মারতে হয়। অ্যাকচুয়ালি ওই স্টিকটার নাম হচ্ছে ক্লাব। তো বলছে এই ক্লাবটা দিয়ে ওই বলটাকে মারতে হয়। ওই যে দেখো দূরে গর্ত আছে, আর গর্তের গায়ে একটা পতাকা সঙ্গে, হ্যাঁ কি হয়েছে, বলছে এই বলটাকে যদি মারলে ওই গর্তের মধ্যে যদি গিয়ে পড়ে তাহলে হচ্ছে তুমি জিতে গেলে। তখন স্বামীজি বলছেন যে আহ, আমি পারবো। তখন সেটা বলছে না তুমি পারবে না। স্বামীজি বলছেন আমি পারবো, দে ওইটা। তখন ছোট ছেলে তো, আর খুব দুষ্টু বুদ্ধিও আছে। তখন সে স্বামীজির মুখের দিকে তাকিয়ে বলছে $50 বাজি। তার মানে হচ্ছে যে তুমি যদি যেত তোমায় দেবো, আর না হলে কিন্তু তোমার গেল আজকে। তো বলছে $50 বাজি। তখন স্বামীজিও বলছেন যে হ্যাঁ ঠিক আছে বাজি। এই সময় বাবা এসে গেছে। বাবা এসে গিয়ে বলছে, ভাবছে যে ছেলেটা বোধহয় বিরক্ত করছে আমাদের এই অতিথিকে। কি কথা হচ্ছে, বলছে স্বামীজি বলছে যে দেখুন এরকম এরকম বলেছে, আমি তাই বলছি। তখন বাবা বলছে ছেড়ে দিন, ও আপনি পারবেন না। তখন স্বামীজি বলছে, কারণ তার বাবার খারাপ লাগছে যে মারবে, বলটা কোথায় চলে। তখন স্বামীজি বলছেন যে না আমি পারবো। বলতে বলতে ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। তখন আর স্বামীজি বলছেন ও $50 বাজি ধরেছে আমার সঙ্গে। তখন ভদ্রলোক বলছেন আমার তরফ থেকে $10 বাজি। দ্য ম্যাটার বিকেম সিরিয়াস ইন নো টাইম, যে $10 বাজি। স্বামীজি বলেন আচ্ছা, বলে ওই ক্লাবটাকে নিয়েছেন, নিয়ে ওই বলটা রয়েছে করে উনি ওই বলটাকে, ওনার গায়ের জোরও ছিল, কিন্তু গায়ের জোর থাকলে কি হবে, ওই গর্তের মধ্যে ফেলা। তোমরা যারা দেখেছো সোশ্যাল মিডিয়াতে তারা জানো, বা টিভিতে দেখে, স্বামীজি ওই বলটাকে নিয়ে সজোরে হিট করলেন, এবং সেটা একবারে সাঁ করে গিয়ে ওই গর্তে পড়লো। আর গর্তে পড়তে বাচ্চাদের তো দারুণ হাততালি। ও জীবনে দেখেনি যে একটা নতুন লোক, নভিস লোক, সে বিরাট হাততালি দিচ্ছে, কিন্তু ভদ্রলোক গম্ভীর হয়ে গেছেন। ভদ্রলোক ভাবছেন যে এর মধ্যে কিছু জাদু টাদু আছে। উনি বলছেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, এসব ভারতীয় যোগীর ব্যাপার, মানে যোগীরা সব কত রকম করে। তখন স্বামীজি বলছেন আরে না না না, এই ভুলটা করবেন না, আমরা এই সামান্য ব্যাপারে আমাদের যোগের ক্ষমতার অপচয় করি না। তখন ভদ্রলোক বলছেন যে তাহলে কি পারলেন কি করে। তখন স্বামীজি বলছেন যে দেখুন, আমি যখন ওই স্টিকটাকে হাতে নিলাম, ক্লাবটাকে হাতে নিলাম, নিয়ে আমি দেখলাম যে আমার পেশির শক্তি কতটা আছে, এবং ওই গর্তটা কত দূরে আছে সেটা আমি মনে মনে মেপে নিলাম। সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে সিগন্যাল গেল যে ওই গর্তে বলটাকে ফেলতে হবে। আর আমার মাথা এটাও বলে দিল, ঠিক মারবার আগে আমার মাথা এটাও বলে দিল, মজা করে বলছেন, ঠিক মারবার আগে আমার মাথা এটাও বলে দিল যে গর্তে যদি বল গিয়ে পড়ে তাহলে $10.5। আমি মারলাম এবং গিয়ে পড়লো। তো বলতে ভদ্রলোক প্রচুর আনন্দ পেলেন। কিন্তু এর মধ্যে থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে যখন ইচ্ছে থাকছে, নাহলে আমি যদি ভদ্রলোকের কাছে জায়গায় থাকতাম আমিও ডেফিনেটলি বলতাম যে ইনি কিছু একটা জাদু ফাদু করেছেন, কারণ আমার জীবনে এরকম দেখিনি। কিন্তু যখন স্বামী বিবেকানন্দের জীবনের দিকে তাকাচ্ছি তখন বুঝছি যে হ্যাঁ দিস ক্যান হ্যাপেন। যে তোমরা আগে মহারাজের কাছে শুনেছো যে 3টে H, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই যে সমন্বয়, এই সমন্বয় কি একমাত্র স্বামী বিবেকানন্দ করেছেন পৃথিবীতে, আর কেউ পারবেন না? এই কোনো হয়? এই কথা বললে স্বামী বিবেকানন্দই রাগ করবেন। তিনি তার জীবনটাকে দেখাচ্ছেন সেটাকে এক্সিবিট করবার জন্য নয়, 5 জনের সামনে প্রদর্শন করবার জন্য নয়, কিন্তু জীবনটা দেখাচ্ছেন যাতে তোমাদের মতো ছেলেরা, এই যে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম এর আগেই আড়ামোড়া ভাঙবে। তো তোমাদের মতো ছেলে এবং মেয়েরা, তারা এটাকে শুনবে এবং শুনে নিজের জীবনের মতো করে তৈরি করবে। কি তৈরি করবে? তোমার কি গল্ফ খেলতে যাবে তা কেন, কিন্তু যে কোনো কাজ করছি সেখানে ফুল ডিটারমিনেশন দেবো যে ইয়েস আই উইল ডু ইট। তোমরা বিশ্বাস করো, আমি নিজে ওই যে কেমিস্ট্রির কথা বললাম একটু আগে, আমি কেমিস্ট্রি, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি 9-10-এও আছে, অজৈব রসায়ন অনেক গুলিয়ে যেত। ও বাবারে, কোথায় কপার, কোথায় সালফিউরিক অ্যাসিড, কোথায় নাইট্রিক অ্যাসিড, একটা 2-3 রকমের বিক্রিয়া, কোনটাতে নাইট্রাস, কোনটাতে গুলিয়ে মুলিয়ে একাকার।
তারপর এক সময়তে দেখলাম যে আরে আমার কাছে বই রয়েছে, টিচার রয়েছেন, সবই রয়েছে, হচ্ছে না কেন? হচ্ছে না একটি কারণে, সেটা হচ্ছে আমার নিজের দিক থেকে ইচ্ছের অভাব আছে। যখন এটা বুঝলাম তখন আমি কি করলাম জানো? তখন আমি ওই কিছু ডায়েরি ফায়েরি এরকম রাফ কাগজ, সেই রাফ কাগজে প্রচুর ওই ইকুয়েশন গুলো লিখতাম। যখন তখন হয়তো বাংলা কবিতা পড়ছি, তাকে সেটাকে স্টপ করে, আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল বিলিভ মি অর নট, বাংলা কবিতা পড়ার মাঝখানে একটা সময় স্টপ করে আমি একটা ইকুয়েশন লিখে ফেললাম, নীল কালিতে লিখলাম, লিখে বইয়ের সঙ্গে মেলালাম, দেখলাম এই যা ভুল করে ফেলেছি, 4 এর জায়গায় 2 লিখে ফেলেছি। তখন সেটা লাল দিয়ে কারেকশন করলাম, করে আবার বাংলা পড়া শুরু করলাম। এতে বাংলাও বিপর্যস্ত হলো না, রসায়নও বিপর্যস্ত হলো না, বরং দুটো অপূর্বভাবে বিকশিত হলো। আমাদের মাথার মধ্যে যে নার্ভ সেলগুলো থাকে, নিউরনগুলো থাকে যেগুলো, সেগুলোর কি হয়, ওগুলো এরকম ভাবে একটার সঙ্গে একটা থাকে, হ্যাঁ, ওভারল্যাপ করে করে ইন্টারমিংলিং থাকে। যত আমাদের লেখাপড়ার মধ্যে আমরা এইটা এরকম যদি ছড়িয়ে থাকে, তাহলে বাংলা একদিকে, রসায়ন একদিকে, অঙ্ক একদিকে, এরকম আমরা যত এগুলোকে করব, যে আমাদের পুরোটা ঘন সম্বদ্ধ একটা ব্যাপার, সেইটা হলে তখন মেমোরিতে ওটা হেল্প করে। যেমন যদি তোমাদেরকে বলি, এইসব এত কাণ্ড আলোচনা হচ্ছে, এখন যদি বলি হাত তোলো, বলবো না। যদি বলি হাত তোলো, গীতাঞ্জলি কে লিখেছিলেন, বলি জানি জানি রবীন্দ্রনাথ। তা বললে কি করে, এতক্ষণ তো ওইটা নিয়ে কথা হচ্ছিল না। তার মানে মাথার মধ্যে জিনিসটা বসে গেছে, মাথার মধ্যে জিনিসটা বসে গেছে যে হ্যাঁ রবীন্দ্রনাথ, আবার এটা জিজ্ঞাসা করার মতো জিনিস হলো নাকি। তেমনি লেখাপড়াটাকে নিয়ে যত খেলা করব, যত একটার সঙ্গে আরেকটা প্রসঙ্গকে ঢোকাবো, এবং যত একটু মোবাইল টোবাইলকে কম করে, মোবাইলটা কি করে আমাদের ক্ষয়ে যায়, এটা ক্ষয়ে যায়। তো আমরা যদি খুব হাঁটি, অযথা প্রচুর হাঁটি, তাহলে একটা বয়সের পর ডাক্তার কি বলে যে আর আপনার হবে না, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, এবার আপনাকে লাঠি নিয়ে চলতে হবে। তো অনেক সময় মানুষে ভাবে যে দূর, আজে বাজে হেঁটেছি প্রচুর, ওই করে হাঁটু ক্ষয়ে গেল, কি করা যাবে, কিন্তু সেটা বুড়ো বয়সে। এখন কম বয়সে যদি কারোর হাঁটু ক্ষয়ে যায়, আর ডাক্তার যদি বলে আপনি আর নড়াচড়া করতে পারবেন না, তাহলে তো চোখে জল এসে যাওয়ার মতো ব্যাপার, যেটা কম বয়সী ছেলে বা মেয়ের হাঁটু ক্ষয়ে গেল। ঠিক সেইভাবে হাঁটু না ক্ষইলেও আমাদের বুদ্ধি ক্ষয়ে যায় মোবাইলের জন্য। বুদ্ধি ক্ষয়ে গেল, আর তাকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, যে ওরে বাংলা পড়, ওরে অঙ্ক কর, সে ভাবছে যে না ততক্ষণে ফেসবুকে ওই জায়গাটা দেখতে হবে। তার মানে হাঁটু ক্ষয়ে যাওয়ার থেকেও করুণ ব্যাপার তার জীবনে ঘটেছে, ও বুদ্ধি ক্ষয়ে গেছে। সেটা আমরা হতে দেবো না। তো স্বামী বিবেকানন্দের কাছে এসে আমরা দেখছি যে তিনি যে কোনো জিনিস করছেন তার মধ্যে পূর্ণ মনোযোগ দিয়ে করছেন, এবং সেই মনোযোগ, ওই যে বলছিলাম যে নার্ভ সেলগুলো, এই যে নার্ভ সেলগুলোর মধ্যে ইন্টার বাইন্ডিং হচ্ছে, এই সমস্ত কথা সত্য হয়ে যায় কখন, যখন আমরা পুরো জিনিসটাকে আনন্দের সঙ্গে আমরা সেটাকে ফলো করতে থাকি। এবং স্বামী বিবেকানন্দ যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের দ্বারা সম্ভব। ওনাকে কি জানো, আমি যে এলাম, মহারাজ আমাকে কি সুন্দর করে সংবর্ধনা দিলেন, ফুলের বোকে দিলেন, এই সমস্ত দিলেন। আচ্ছা, বোকে বানানটা জানা আছে? বাহ, তা তোমাদের বোকে দেবো যে তার উপায় নেই কিছু। এইবারে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কথায় আসছি, তার আগে বলছি যে আমাকে যে এই সমস্ত ফুলের বোকে এটা ওটা সমস্ত দেওয়া হলো সংবর্ধনা, কি চমৎকার একটা আশ্রমের পরিবেশে। আবার আরেক রকমের যেন সংবর্ধনা দেওয়া হয়েছিল কাকে, সেটা একদম অন্য কিসিমের, অন্য রকমের। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে। কলকাতা শহরে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং বিপুল সংখ্যক লোক, তার ছবি আছে, স্টিল ফটো আছে, ভিডিও তো থাকার কথা নয়। সেখানে পিঁপড়ের মতো এইটুকুনি দেখতে পাওয়া যায় যে স্বামীজি বসে আছেন, কিন্তু দেখার ভঙ্গি দেখলেই, বসার ভঙ্গি দেখলেই বোঝা যায় রাজার মতো বসে আছেন, কিন্তু এইটুকুনি। আর প্রচুর চারিদিকে লোক ভর্তি। সেই সংবর্ধনা যে দেওয়া হলো সেটা কেন, স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফেরত এসছেন, তখন ওনাকে সংবর্ধনা দেওয়া হলো কলকাতায়, যে আপনি আমাদের দেশের একজন সন্ন্যাসী হিসেবে বিদেশে গিয়ে আমাদের যেভাবে মুখোজ্জ্বল করেছেন, সেজন্য আমরা আমাদের অন্তরের প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে সম্ভাষণ জানাচ্ছি, এইসব বলা হলো। আর স্বামীজি যে কাজ করেছেন সেটা খুব উল্লেখ ছিল। স্বামীজির কাজ মানে তোমাদেরকে হাত তুলতে বলবো না এই জন্যে যে সবাই জানো, স্বামীজির কাজ মানে হচ্ছে ওই শিকাগো ধর্মমহা সবাই গিয়ে অসাধারণ বক্তৃতা দিয়েছেন, ভারতবর্ষের জ্ঞান গরিমার কথা, দর্শন, সংস্কৃতি, ঐতিহ্যের কথা বলেছেন, এবং পাশ্চাত্যের মানুষ মাথা নিচু করে শুনেছেন। তারা যে স্বামীজির কাছে খাটো হয়ে গেছেন তা নয়, তাদের আত্মবিশ্বাস জেগে উঠেছে এবং ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জেগে উঠেছে, হুইচ ইজ ডেফিনেটলি আ গ্র্যান্ড সাকসেস। এইবার কলকাতার দৃশ্যে যদি চলে আসি, ওনাকে এইসব সংবর্ধনা দেওয়া হলো। তারপর কি মিষ্টি ওনার উত্তর। উনি যখন উত্তর দিচ্ছেন তখন বলছেন যে আপনারা আমাকে সংবর্ধিত করেছেন এবং বলেছেন যে আমার দ্বারা কিছু কাজ হয়েছে,
কিন্তু জানবেন, আমার দ্বারা যদি সত্যিই কোনো কাজ হয়ে থাকে, আমি কিন্তু কিছুদিন আগেও এই কলকাতার একটা বাচ্চা ছেলে মাত্র ছিলাম। মজা করে বলছেন, ওটা ইংলিশে উত্তর দিয়েছেন, সেখানে বলছেন আমি গুড ফর নাথিং একটা ছেলে ছিলাম, ইংলিশে বলছেন। তো তার মানে বোঝাই যায় যে নিজেকে ছোট করে দেখাচ্ছেন। কিন্তু কি চমৎকার মিষ্টি কথা উনি বলছেন যে আমি এই কলকাতার একজন নগণ্য ছেলে মাত্র ছিলাম, আমার দ্বারা যদি কাজ হয়ে থাকে, আপনাদের দ্বারা, মানে ওখানে তো ছেলেরাই বেশি, তখন তো মেয়েরা অত বেরোতো না, তাদেরকেও আপনি করে বলছে, আমি ইংলিশে ইউ আছে, তো তুমি বলো, আপনি বলো যে তোমাদের দ্বারা, আপনাদের দ্বারা আরো অনেক বেশি কাজ হবে। মার্ক দ্য ওয়ার্ডস অফ বিবেকানন্দ। তিনি বলছেন যে আপনারা আমাকে সব ফুল টোল মালা টালা সব দিলেন, সংবর্ধিত করলেন, কিন্তু যদি আমি সত্যি কিছু কাজ করে থাকি, এই দুদিন আগে আমি কলকাতার একটা অর্ডিনারি ছেলের মতো ছিলাম, কিন্তু সেই আমার দ্বারা যদি এই কাজ হয়ে থাকে, আপনাদের দ্বারা আরো বড় কাজ হবে, এটা স্বামীজি বলছেন। শুধু মাঝখানে একটা ফাঁক রেখে দিচ্ছেন। ফাঁক রেখে দিচ্ছেন মানে অসত্য বলছেন তা নয়, কিন্তু একটা ফাঁক আছে। সেই ফাঁকটা কি? সেই ফাঁকটা হচ্ছে যে ওই যে কলকাতার একজন অর্ডিনারি ছেলে উনি বলছেন, উনি জেনারেল অ্যাসেম্বলিজে পড়তেন, কিন্তু তারপরে ওই যে বিদেশে গেলেন এবং ওই এরকম ইংলিশ বলছেন এবং অসাধারণ সমস্ত বক্তৃতা দিচ্ছেন, এর মাঝখানে একজনের জায়গা আছে। তোমাদের তো সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এইখানটাতে বলো দেখি যে একটা মাঝখানে কি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কি একটা একটা ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে আমি যেন শুনেও শুনিনি, কারণ ছেলেদের দিক থেকে কি উত্তর বুঝতে পারছি না আমি। এদিক থেকে একটুখানি শুনি যে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি ছিল, যে একটা কলেজে পড়া একটা দুরন্ত ছেলে, আর সে নিজেই বলছে যে আমি কলকাতার একজন সাধারণ ছেলে ছিলাম। আর তোমাদের দিক থেকে দেখতে গেলে ডান দিকে হচ্ছে যে শিকাগো এবং অন্যান্য জায়গায় ঝকঝকে বক্তৃতা দিচ্ছে। আমি বলছিলাম যে মাঝখানে একটা ব্যক্তি, তাকে পাচ্ছি না, সেই ব্যক্তিকে এই এত জোরে বলে সব শুনে ফেলবে তো, খাতা দেখিয়ে দেওয়ার মতো ব্যাপার। তাহলে কিন্তু এখানেও কেউ কেউ বলেছ রামকৃষ্ণ পরমহংস দেখতে পুরুষ মানুষ ছিলেন, ওই দিক থেকে তো জয় হবে। তা কিন্তু অল অফ ইউ ইউ আর কারেক্ট, যে রামকৃষ্ণদেব, এই রামকৃষ্ণদেবের কাছে যখন স্বামী বিবেকানন্দ গেছেন, তখন কি হয়েছে, ওনার কাছে শ্রদ্ধার সঙ্গে গেছেন, ওনার সঙ্গে সঙ্গে থেকেছেন এবং থেকে বুঝেছেন যে এই যে সমস্ত বড় বড় কেতাবে যা লেখা আছে, গ্রন্থে যা লেখা আছে, সেই ব্যাপারটা আসলে কি। বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস, তার মধ্যে যা আছে সেটা ওই হাসি হাসি মুখ, গালে অল্প অল্প দাড়ি রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে ভালোবাসার প্রতিমূর্তি, তার পায়ের কাছে বসে ওই কলেজের স্টুডেন্ট এক হিসাবে তিনি বুঝেছেন যে আরে ভারতবর্ষের জোরটা কি, ভারতবর্ষের নিজের সক্ষমতা কোথায়, ভারতবর্ষের আসল গৌরবের জায়গাটা কোথায়। এগুলো আবার বড়দের মতো কথা, এবার ছোটদের মতো কথা বলতে বলতে শেষ করব। সেটা হচ্ছে যে ওই যেটা উনি বুঝেছেন, সেই জায়গাটা, সেই আনন্দ, সেই বিশ্বাস, সেই প্রত্যয়, সেই উৎসাহ এবং সেই সম্ভাবনার স্বপ্ন নিয়ে উনি বিদেশে গেছেন এবং অসাধারণ সাফল্য লাভ করেছেন। আমরা বলছিলাম যে উনি একটা জায়গায় বলেননি যে এই যে রামকৃষ্ণদেবের কাছে গেছেন, এখনকার ছেলে মেয়ের কথা যদি ভাবি, সে তাহলে কার কাছে যাবে, কি পাবে? তার উত্তর হচ্ছে শ্রদ্ধা। একটি শব্দ একটা ছাতার মতো, জানো, একটা ছাতা দিয়ে যেমন অনেক কিছু কভার করা যায়, বড় ছাতা যদি হয়, বাইরের জল বৃষ্টি হাওয়া অনেক কিছু থেকে আমাকে গার্ড দেয়, আমাদের হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে একটা বিরাট ছাতার মতো। কিরকম শ্রদ্ধা? বাবা মাকে শ্রদ্ধা করতে পারা, টিচারকে শ্রদ্ধা করতে পারা, যিনি শেখাচ্ছেন তাকে আমি শ্রদ্ধা করি কিনা। আবার রসায়নের ভাষায় বলতে গেলে আমাদের অনেক বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো তুমি সব এক জায়গায় করে রেখেছো, কাঁচকলা কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? তখন লোকে বলবে আরে আপনি তো একটা জিনিস দেননি। এইবার এদেরটা শুনবো না, এদেরটা শুনবো, দেখি কি বলে। যে বিক্রিয়া হচ্ছে না, একটা সামান্য কি না কি কি দরকার ছিল, তাকে কি বলে? হ্যাঁ, গুড। আমি এখান থেকে পেয়ে গেছি অনুঘটক। আর ছেলে মেয়ে মিলিয়ে ইংলিশটা যদি কেউ বলতে পারে, বলতে নাও পারতে পারো, বাংলায় পড়ছো যখন। কে বললে গো? ভেরি গুড, চমৎকার, ক্যাটালিস্ট। তো এই অনুঘটক বা ক্যাটালিস্ট সেটা না থাকলে ওই সমস্ত জিনিসপত্র আছে কিন্তু বিক্রিয়া হচ্ছে না। আমাদের জীবনে জানবে, আমি ভালো পোশাক আশাক পরে এসেছি, আজকে মোমো খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, বা টিফিনে মোমো আছে, কি পাস্তা আছে, কি চাও, শুনলেই জিভে জল এসে। কিন্তু এইবারে হচ্ছে যে বইপত্র রয়েছে, ভালো শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু রেজাল্টটা ঠিক হচ্ছে না। বহু ক্ষেত্রে হয় যে একটা অনুঘটকের অভাবে হচ্ছে না, সেই অনুঘটকটা হচ্ছে যে শ্রদ্ধাটা নেই।
আমি হয়তো মাস্টারমশাইকে নিয়ে আড়ালে একটুখানি ইয়ার্কি ঠাট্টা করছি, তাতে কি ওনার কিছু ক্ষতি হলো না, কিন্তু আমার দিক থেকে ওই বিক্রিয়াটা হতে চাইবে না, লেখাপড়াটা ঠিক জায়গায় খুলতে চাইবে না। তার প্রতি যদি শ্রদ্ধাটা না থাকে, শ্রদ্ধা মানে কি আমি সারাক্ষণ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করবো তা নয়, কিন্তু তার কাছ থেকে আমি কিছু পাচ্ছি, এই শ্রদ্ধাটা যদি ভেতরে থাকে, তাহলে লেখাপড়াটা জমজমে হয়ে যাবে, বিউটিফুল হয়ে যাবে। ওই যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে যে ভাবটা নিয়ে যাচ্ছেন, ওই ভাবটা হচ্ছে আসল। আমাদের সমস্ত লেখাপড়ার মধ্যে ওই শ্রদ্ধার ভাব যখন থাকবে, তখন দেখা যাবে ঠিকঠাক হচ্ছে। তাহলে এইবার যদি ভাবি 1 2 3 4 করে, যে তোমাদের মুখের দিকে তাকিয়ে যে আলোচনার মধ্যে থাকবার চেষ্টা করেছিলাম, সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, যে আমাদের পেশিতে শক্তি আছে, আমাদের আমাদের গায়ে শক্তি আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের মনোযোগ আছে, আবার মনোযোগ মাঝে মাঝে এদিক ওদিক পালিয়েও যায়। এই সবগুলোকে যদি আমরা সংহত করতে পারি, একটা জায়গায় নিয়ে আসতে পারি, যে পড়ব, এবং ওই যে বললাম যে পরীক্ষার আগের সকাল, পরীক্ষার আগের দুপুর, অন্যদিন ঘুমিয়ে পড়ি সেদিন ঘুমোইনি, পরীক্ষার আগের রাত্রির, এইগুলোকে যদি ভাবি যে সেই দিন আমি, পাড়ার লোকে করে দেয়নি, আমি করেছি, আমার সমস্ত শক্তিকে সংহত করেছি এবং করে দেখেছি আমার দ্বারা দারুণ পড়াশোনা হচ্ছে, এই শক্তিকে সংহত করবার যে বিদ্যা, এইটা আমাদের জানতে হবে। স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা সেইটা পাচ্ছি, আর পাচ্ছি একটা ফুটফুটে মেজাজের মানুষকে, একজন যিনি কিনা বিরাট পণ্ডিত, আবার যার মধ্যে একটা কম বয়সী ছেলে বা মেয়ে বললেও বেশি হয়ে যায়, একটা কম বয়সী শিশুর মতো সারল্য রয়েছে, একটা কিরকম অদ্ভুত সুন্দর ভাব রয়েছে, সেইটা স্বামীজির কাছ থেকে পাচ্ছি। আর ভাবছি যে ওই শিশুর সারল্য আর বয়স্ক মানুষের গাম্ভীর্যের সঙ্গেও আর একটা অনুঘটক দরকার ছিল, সেটা হচ্ছে শ্রদ্ধা। এই যে কলেজ থেকে বেরিয়ে যে ছেলে রামকৃষ্ণদেবের কাছে যাচ্ছেন, তিনি যে শ্রদ্ধার সঙ্গে পুরো জিনিসটাকে নিচ্ছেন, ইংলিশে বলতে গেলে দ্যাট ইজ ওয়ার্কিং ওয়ান্ডার্স। এবং সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দকে বরণ করা হচ্ছে। কেউ ভাবছেন আমার বড় ভাই, কেউ ভাবছেন আমার গুরু, কেউ ভাবছেন আমার পথপ্রদর্শক, কেউ ভাবছেন এনাকে যদি না পাই আমার জীবনটা বৃথা, আমার জীবনটা বেকার। কারণ এর মতো শুদ্ধ চরিত্র এবং এর মতো হাসি খুশি তরতাজা আবার সর্বত্যাগী মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা যতটা নেব, কে নেবে জানো? তোমরা নেবে, আমি নেব। আমি যখন তোমাদের কাছে বলছি, তখন তো আমি শুনছি, কি সুন্দর অডিও সিস্টেম, এই পুরো আওয়াজ তো আমার কানের কাছে আসছে। ফলে ভেবো না যে এই বক্তা তোমাদের কাছে কিছু বলে দিয়ে বেরিয়ে গেল। বক্তা যতক্ষণ বলছিল ততক্ষণ কিন্তু সে নিজেও শুনছে যে তার জীবনেও এখন অনেক পথ চলার বাকি। সুতরাং এসো আমরা সকলে মিলে স্বামী বিবেকানন্দকে স্মরণ করতে করতে ওই জীবনের পথ টুকটুক টুকটুক করে এগিয়ে যাই, এটা মাথায় রেখে যে স্বামীজির মঙ্গল হস্ত আমাদের মাথায় আছে, এবং সেই মঙ্গল হস্ত মাথায় থাকলে উই শ্যাল ওভারকাম সামডে। ধন্যবাদ।